সমাজ ও জাতি গঠনে গুণগত শিক্ষাই আমাদের অঙ্গীকার, মূল প্রতিপাদ্য আজকের অনুষ্ঠানে। বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনা ও মত বিনিময় সভা আয়োজনে ত্রিশাল মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশন আপনাদের এই আয়োজনে আমি আসতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে দাওয়াত করবার জন্য। সেই সাথে এখানে উপস্থিত মাদ্রাসা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি। আমি বেশ আগ্রহ ভরে শুনছিলাম যে সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমাদের কম আসা হয়, তাই না? এ ধরনের অনুষ্ঠান আয়োজনটাই কম হয় এবং আপনারা হয়তো দেখেছেন, আমি একটু অন্য দিকে কথা চলে যেতে পারে। বিগত 16 বছরে মাদ্রাসা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো নিয়ে মানুষকে ট্যাগিং করা হতো, তাই না? সরকারি কর্মকর্তা, কর্মচারীদেরও এক ধরনের আশঙ্কা ছিল যে এ ধরনের অনুষ্ঠানে গেলে আবার না আমাকেও ট্যাগিং এর শিকার হতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সেই দিনটা অতিক্রম করেছি। আজকে আমরা কেউ কাউকে ট্যাগিং করি না, বুলিং করি না। একজন মুসলমান হিসাবে দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো রাসূলের সুন্নাত, এগুলো আমরা পড়তেই পারি, এগুলো আমাদের পড়া উচিত। বরং আমরা যারা এগুলো পালন করতে পারছি না তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা বা ভয় থাকা উচিত যে আমি রাসূলের তরিকা সঠিকভাবে পালন করতে পারছি না। কিন্তু উল্টাটা করলে তো এটা যৌক্তিক হবে না, তাই নয় কি? আমরা যারা পারিনি আমাদের তো আরো দুর্বল থাকা উচিত যে আমি পারলাম না, এবং আমরা মহান রবের কাছে সাহায্য চাইবো, করুণা চাইবো যে আমরা যেন ঈমান আনতে পারি তার প্রতি শতভাগ, এবং আমাদের আখলাক, আমাদের চরিত্র এবং আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমাদের পোশাক আশাক সব যেন আমাদের ইসলামের দেখানো নির্দেশনা অনুসারে যেন আমরা প্রতিপালন করতে পারি। যাই হোক, এই কারণে আজকের এই অনুষ্ঠানে এসে আমার বেশ ভালো লাগছে। দ্বিতীয়ত ভালো লাগার কারণ হচ্ছে যে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশন এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং নির্বাচনের তফসিল হয়ে যাওয়ার পরে এরকম একটি সময়ে তারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন কেবলমাত্র গুণী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদেরকে সংবর্ধিত করার জন্য। তো কাজেই এ ধরনের একটি মহৎ অনুষ্ঠান আয়োজনের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাদ্রাসা নিয়ে দু একটি কথা বলবো আর নির্বাচন নিয়ে দু একটি কথা বলবো। আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় খুব সুন্দর করে বেশ কিছু উদাহরণ দিয়েছেন। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সমাজের সাধারণ শিক্ষার্থীদের চেয়ে আন্ডারগ্রেডেড মনে করা হতো এক সময়, তাই না? যে তারা ইংরেজি পারে না, তারা গণিত পারে না, তাদের মেধার ঘাটতি আছে, সাধারণ লাইনে পড়ালেখা করতে পারবে না, পাস করতে, ভালো রেজাল্ট করতে পারবে না, এজন্য একটা বাইপাস রাস্তা মাদ্রাসায় গেছে, এরকম মনে করা হতো। কিন্তু আমরা গত 5 বছরেরও যদি আমরা হিস্ট্রি পর্যালোচনা করি
আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা প্রথম সারিতেই আছে। তো কাজেই একটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি এই ধরনের প্রচারণা করা হয়, সেটি ভুল হবে। একই সাথে মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, তাদের দায়িত্বটাও বেড়ে যায়। আপনাদেরকে যারা হেয় করে কথা বলে, যেই সমাজে আপনাদেরকে তুচ্ছ করে কথা বলে, ঠাট্টা স্বরে কথা বলে, সেই সমাজকে তো আপনাদের দেখিয়ে দেওয়ার দায়িত্ব আছে। কেন এমনটি সমাজে প্রচারিত হবে যে একটা মাদ্রাসার শিক্ষার্থী স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই দিবসগুলো সম্পর্কে ভালো কথা বলতে পারে না? কেন বলা হবে রবীন্দ্রনাথ, নজরুল, আইনস্টাইন, নিউটন সম্পর্কে সে বলতে পারবে না? বিষয়গুলো তো সঠিক না। জ্ঞান তো সবার জন্য অবারিত। জ্ঞানের আবার কোনো ধর্ম আছে নাকি? জ্ঞানের আবার কোনো ট্যাগিং আছে নাকি? জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আমাদের কুরআনুল কারীমে এটা ফরজ করে দেওয়া হয়েছে। জ্ঞান অর্জন সেটা শুধু ইসলামের জ্ঞানই অর্জন করতে হবে এমনটা তো কোথাও নির্ধারিত করে দেওয়া হয়। তাহলে একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আমরা যেমন ইসলামের জ্ঞান অর্জন করব, আবার একজন মানুষ হিসাবে আমাকে এই পৃথিবী, এই সমাজে, এই রাষ্ট্রের সাধারণ যে জ্ঞানগুলি, সেগুলো সম্পর্কেও আমাকে তো পরিষ্কার ধারণা থাকতে হবে। ইংরেজিতে কথা বলা শিখতে হবে, আইএলটিএস করতে হবে, বিদেশে পড়তে যাবেন, সব ধরনের সুযোগ আছে। সেখানে তো আইএলটিএস করার সময় তো কখনোই এটা আমি দেখি নাই যে মাদ্রাসা শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না বা তারা খারাপ করতেছে। তা আপনি কেন পারবেন না? তোমরা কেন পারবে না? অবশ্যই পারতে হবে। আমাদেরকে মূল ধারাতে থাকতে হবে। হীনমন্যতা মানুষকে পিছিয়ে দেয়। তো হীনমন্যতা কাটিয়ে উঠে আমাদেরকে পড়াশোনা করতে হবে, মূল ধারার সাথে, মূল স্রোতের সাথে আমাদেরকে চলতে হবে, যেন কেউ আমাদেরকে আন্ডার এস্টিমেট করতে না পারে। এবার আসি শিক্ষকদের বিষয়। মাদ্রাসা শিক্ষকরা ফাঁকি কিন্তু সব শিক্ষকরাই দেয় কম বেশি। যারা ফাঁকিবাজ তারা ফাঁকি দিবে। কিন্তু একদিকে আঙুল তুলে, আচ্ছা মাদ্রাসা শিক্ষকরা ঠিক মতো ক্লাস নেয় না, তাদের বিদ্যা বুদ্ধি ঘাটতি আছে, শিক্ষার্থীদেরকে ঠিক মতো লালন পালন করতে পারে না, এই কথাটি সত্য নয়। যে ফাঁকিবাজ শিক্ষক, যার জ্ঞানের ঘাটতি আছে, সে সাধারণ শিক্ষার লাইনেও আছে, মাদ্রাসা শিক্ষার লাইনেও আছে। আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না। নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকা, সচেতন থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আপনি যেই কাজের জন্য আপনি পারিশ্রমিক দিচ্ছেন, সেই পারিশ্রমিকটা হালাল হওয়ার জন্য আপনার তো কাজ করা দরকার। আপনি ফাঁকি দিচ্ছেন মানে তো আপনি দুর্নীতি করছেন। আপনি ফাঁকি দিচ্ছেন মানে আপনার বেতনটা হারাম হয়ে যাচ্ছে। আর হারাম রুজি দিয়ে যেই শরীর প্রস্তুত হয়েছে বা যেই শরীর বেঁচে আছে, সেই শরীরের কোনো ইবাদত তো কবুল করবেন না আল্লাহ পাক। এটা তো ঘোষণা দিয়েছেন, তাই না? বিষয়টা এভাবে একটু চিন্তা করা উচিত। রুজির ব্যাপারে তো আপনাকে সচেতন থাকতে হবে। আপনার সমস্ত ইবাদত তলাবিহীন ঝুড়ির মতো হয়ে যাবে, তাই না? তো কাজেই আমার কাজটা আমাকে বুঝতে হবে যে আমাকে কোন কাজে নিয়োগ দেওয়া হয়েছে, আমার দায়িত্ব কি। শিক্ষকদের দায়িত্ব কিন্তু শুধুমাত্র ক্লাসের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি ব্যক্তিগতভাবেও এটা বিশ্বাস করি। শিক্ষকরা শিক্ষার্থীকে তৈরি করবে, মানুষ গড়ার কারিগর বলা হয়। তো শুধু ক্লাস নিলে কিন্তু মানুষ গড়ে না। আপনি কি বলতে পারবেন যে শুধু ক্লাসের শিক্ষাই আপনাকে মানুষ হিসেবে গড়ে তুলেছে? আমরা কেউ বলতে পারবো না।
এই মানুষ গড়ার অনেকগুলো উপাদান আছে, সেই উপাদানগুলোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে, তাদেরকে মানবিক মূল্যবোধের জায়গাতে জাগ্রত করতে হবে। ক্লাসে পুস্তকের মধ্যে পাঠ্য বইয়ে যা আছে সেইটুকু পড়িয়ে আপনি যদি মনে করেন আপনি দায়িত্ব পালন করেছেন, তাহলে আপনি সিম্পলি পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু আপনারা যেই কথাটি বলে সবসময় গর্ব অনুভব করেন, আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, আপনি কারিগর হতে পারেন, আপনি শিক্ষক হিসাবে আপনার পারিশ্রমিক। আমি তো উপজেলা নির্বাহী অফিসার, তো সেই হিসাবে আমি আমার দাপ্তরিক কাজ যেটা করি সেটার জন্য আমি উপজেলার নির্বাহী অফিসার, সেটার জন্য আমি পারিশ্রমিক পাই। কিন্তু আমি এই সমাজ পরিবর্তনের জন্য যে অবদান রাখি, মানুষের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য যে শ্রম দিই, মেধা দিই, সময় দিই, সেটার জন্য অনেকে কিন্তু আল্লাহ করে বলে যে উপজেলার অভিভাবক। দুইটার মধ্যে তফাৎ আছে না? অভিভাবক শব্দটা তো অনেক বড়। আমি যদি মনে করি যে আমি শুধু ইয়নো আমার সিটে বসে থেকে আমি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করব, প্রকল্পগুলোর কাজ করব, উন্নয়ন কাজ করব, তাহলে তো আমার বেতন সহি হয়ে গেল, তাহলে আমি শুধু ইয়নো হতে পারলাম। কিন্তু ত্রিশালের মানুষের অভিভাবক হতে গেলে শুধু এইটুকু করলে তো হচ্ছে না, তাই না? গতকালকে একটা ছেলে ফোন দিয়েছে, সময় তো কম, আচ্ছা 5 মিনিট বলবো। তার বাবা এবং ভাইয়ের মধ্যে জমি নিয়ে একটা বিরোধ, আমার কাছে ছবি পাঠিয়েছে, মাথা ফেলে ফেলেছে, মারামারি করে মাথা ফেলে ফেলেছে, ভাইয়ে মারামারি একবারে ময়মনসিংহ নিতে হয়েছে, ত্রিশাল মেডিকেলে হয়নি। তো বললো যে স্যার আপনার একটু সহযোগিতা চাই, এটা আমার কাজ না। কিন্তু আমি বলছি যে আপনার এটা তো ফৌজদারি অপরাধ হয়ে গেছে, আপনি থানায় যান, সেখানে ওসি সাহেব আইনগত ব্যবস্থা নিবে। তো না স্যার আপনার একটু সহযোগিতা পাই। তারা বলছে ঠিক আছে, আমি ওসি সাহেবকে বলে দিচ্ছি, আমি তোমার এগুলো পাঠিয়ে দিচ্ছি, আর তুমি চিকিৎসা করো, ফিরে এসে আরো যদি কিছু লাগে আমি তোমাকে সহযোগিতা করবো। কয়েকদিন আগে একটা মহিলা ফোন দিয়েছে রাত্রেবেলা, মাঝরাতের দিকে। ফোনটা ধরলাম, তার স্বামী তাকে এত নির্যাতন করেছে, সে শুধু বললো যে স্যার আপনি পুরুষ মানুষ না হলে আপনাকে দেখালে আপনি ভয়ে আটকে উঠতেন। আমি বললাম যে আপনি কালকে সকালে থানায় যান, আমি যা বলার বলে দিচ্ছি ওসি সাহেবকে। তো পরের দিন কি একটা কাজে আমরা এক জায়গায় যাবো, আমি থানাতে গেছি। তো সেই মহিলার সাথে আমার দেখা, আমি চিনি না তাকে। ওসি তদন্তের রুমে সে বসে আছে, তো সেও আমাকে চিনে না। ওসি সাহেব বললো যে স্যার কালকে রাতে যে বিষয়টা বলছিলেন এই ভদ্র মহিলা সেই ভদ্র মহিলা, উনি হাওয়া করে কেঁদে বসছেন। তো আমি বলতে চাচ্ছি যেটা, এইগুলো কিন্তু ওই বেতন নেওয়ার বাইরের কাজ। এই কারণে হয়তো আপনারা সম্মান করে, ভালোবেসে, শ্রদ্ধা করে বলেন যে ত্রিশাল উপজেলার অভিভাবক এই অবস্থা। তো আপনাদেরকে আমি এই গল্পগুলা নিজেকে জাহির করার জন্য বলি নাই, আপনাকে বলেছি যে আপনি যদি মানুষ করার কারিগর হতে চান, তাহলে আপনাকে ক্লাসের পড়ালেখার বাইরে আরেকটু বেশি দায়িত্ব পালন করতে হবে। তো আপনাদের শিক্ষক, শিক্ষার্থী সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সবসময় থাকবে। একটি বিষয় এসেছে যে নির্বাচন সামনে, সেখানে বিগত সময়ে আপনারা কিছু কিছু কার্যক্রমে একটু দুঃখ পেয়েছেন যে একই প্রতিষ্ঠানে প্রিজাইডিং অফিসার হিসাবে একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে দেওয়া হয়েছে বা প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে, সেই একই বিদ্যালয়ে মাদ্রাসার একজন সুপার বা অধ্যক্ষকে সহকারী প্রিজাইডিং অফিসার দেওয়া হয়েছে। বিষয় আমি যদি বলবো, প্রথমত হচ্ছে এবারে আমরা এটা নিয়ে কাজ করছি, এ ধরনের পরিস্থিতি ইনশাআল্লাহ হবে না। দ্বিতীয় একটি দাবি ছিল
যে আপনাদের মাদ্রাসা শিক্ষকদেরকে যেন নির্বাচনে উপযুক্ত দায়িত্ব প্রদান করা হয়। এই ব্যাপারেও বলছি, ইনশাআল্লাহ বৈষম্য হবে না। তৃতীয়ত বলি, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, দেখেন নির্বাচন একদিনের একটি কার্যক্রম, তাই না? আর একটু যদি বাড়িয়ে বলি 2 দিনের। আগের দিন বেলা 11টার সময় আমরা মাঠ থেকে, নজরুল একাডেমির মাঠ থেকে ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী আপনাদেরকে বিতরণ করে দেব। দ্যাট মিন্স ওই দিনটা আর পরের দিন ভোটের দিন আপনি ফলাফলটা আমাদের কাছে পৌঁছায় দিবেন, পোস্ট অফিসে একটা কপি পাঠিয়ে দিবেন, আপনার দায়িত্ব শেষ। 2 দিনের এই দায়িত্ব কিন্তু আপনার রাষ্ট্রীয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মান তো 2 দিনের না, তাই না? এটাও মাথায় রাখতে হবে। এমন না যে এই 2 দিনের দায়িত্ব পালন করে আপনি ছোট হয়ে গেলেন, একজন বড় হয়ে গেল, বা আপনি বড় হয়ে গেলেন আর একজন ছোট হয়ে গেল। এই দায়িত্বটি কাউকে ছোট বা বড় করার বিষয় নয়। রাষ্ট্রের প্রয়োজনে আমাদের এই দেশটি আগামী দিনে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেই কাজে ওই ভোট সেন্টারে যেই দপ্তরিটা থাকে বা আপনার কাজে সহযোগিতা করে, তার দায়িত্ব কিন্তু কম না, তাই না? যেই লোকটা হাতে কালি লাগায়, তার দায়িত্বটা কিন্তু কম না। আপনি একবার প্রিজাইডিং অফিসার ভাবেন তো, যে 5000 মানুষের হাতে আপনাকে কালি লাগাইতে দেওয়া হয়েছে। আপনি প্রিজাইডিং অফিসার কাম পোলিং অফিসার, 2টা সম্মানই আপনাকে দেওয়া হবে। বলা হলো যে ঠিক আছে, আপনাকে 2 টাকাটাই দিয়ে দেওয়া হবে, আপনি এই কালিও লাগাবেন, প্রিজাইডিং অফিসার গিরিও করবেন। একবার চিন্তা করেন এটা কত বড় চ্যালেঞ্জ। 5000 মানুষের মধ্যে যদি 50% ভোট দেয়, 2500 মানুষের হাতে কালি লাগাইতে তো আপনার কি শেষ, বাকি কাজ করবেন। তো কাজেই আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা কাজের গুরুত্ব আছে। সেখানে মূলত যেখানে থাকাটা দরকার, এখানে একটা টিম ওয়ার্ক থাকা দরকার, সবাইকে অনবোর্ড থাকা দরকার। কাউকে টিমের বাইরের মেম্বার বা মানসিকভাবে আপনি ওই টিমে যদি এনগেজ হতে না পারেন, আপনি এই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবেন না। আপনি প্রিজাইডিং অফিসার, আপনার পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে যদি আপনার দূরত্ব থাকে, আপনি ওই একদিনের দায়িত্ব পালনেই কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এবং এর প্রমাণ আছে, আমি নিজে এটা সাক্ষী। আমাদের সময় হয়ে আসতেছে, যাই হোক বিস্তারিত আর গেলাম না। তো কাজেই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, অনুরোধ, দায়িত্ব যেটি দেওয়া হোক সেটি যথাযথভাবে পালন করাটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব বটে। দ্বিতীয় বিষয়টি গণভোট নির্বাচন নিয়ে প্রচারণার জন্য এখানে এসেছিলাম। সময় স্বল্পতা, আমি আর কতক্ষণ বলতে পারবো স্যার, একটু বলেন। 5 মিনিট। আচ্ছা, 2026-এর না, আমি তাহলে না, নামাজ, এতগুলো মানুষের নামাজের দায়িত্ব আমি আমার কাঁধে নিতে পারবো। আচ্ছা, যারা জামাতে যেতে চান, আমার কথা যদি শেষ না হয় চলে যাবেন নিঃসংকোচে। আচ্ছা, 2026-এর 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আমরা সবাই জানি। সেই আলোচনাটা যে যাওয়ার আগে একটি বিষয়ে শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা ভোটের দায়িত্বে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাই তো? এরকমটি তো আমার কাছে বলা হয়েছে, যেন আপনাদেরকে পদ অনুসারে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারের বিভিন্ন দায়িত্ব আপনাদেরকে যেন এনগেজ করা হয়। বিগত 15-16 বছরে আপনাদেরকে হয়তো আলাদা রাখা হয়েছে, বাদ করে রাখা হয়েছে। এখন যেন আমরা একটু ইনক্লুসিভ ওয়েতে আপনাদেরকে একভাবে এই সোসাইটি এক কাতারের মানুষ হিসেবে বৈষম্য না করে যেন আমরা দায়িত্ব পালন করি। তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যেই মানুষ আপনি ভোট গ্রহণকারী কর্মকর্তা
কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে চাচ্ছেন বা আগ্রহী, সেই একই মানুষ যদি কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশগ্রহণ করেন, তাহলে এটি কি হবে? আমি কি কোনো রাজনৈতিক প্রার্থীর প্রচারণায় যেতে পারি? পারবো? মাধ্যমিক শিক্ষা অফিসার কি পারবে? ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না? আপনাদের আগে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল যে আপনি সেই প্রচারণায় যাবেন নাকি ভোটের দায়িত্ব পালন করবেন। তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হতো। আমি নাম মেনশন করছি না, আমার কাছে অহরহ এই ধরনের সংবাদ আসতেছে যে আপনারা রাজনৈতিক প্রার্থীর প্রচারণায় যাচ্ছেন মর্মে আমার কাছে তথ্য আসছে। তো বিষয়গুলো আপনি চিন্তা করেন। আপনি না আর 15-20 দিন পরে ভোটের দায়িত্ব পালন করবেন, আপনি না নিরপেক্ষতার প্রমাণ দিবেন, আপনি তো প্রচারণায় চলে গেলেন। আইন না থাকুক, বিধি না থাকুক, আপনি তো যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি বেসরকারি হিসাবে পরিচয় দিবেন, আবার যখন দায়িত্ব নিতে চান তখন আপনি এমপিও ভুক্ত হিসাবে সরকারি সুবিধা নিতে চাবেন। এটা তো ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। বিষয়টি আপনারা একটু ভেবে দেখবেন যে একই মানুষ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারের মতো দায়িত্ব পালনের জন্য আগ্রহী এবং পালন করতে যাচ্ছে, আবার সেই মানুষটি কোন কোন রাজনৈতিক দলের প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তাহলে সেই মানুষকে আমি সহকারী রিটার্নিং অফিসার কিভাবে নিরপেক্ষ ভাববো? তাই না? তাহলে নিশ্চিত থাকেন সেই তথ্যগুলো আমাদের কাছে আসছে, আমরা নেহায়েত আপনাদেরকে সম্মান করি, এই জন্য হয়তো তাৎক্ষণিক জানাই না, কিন্তু এই তথ্যগুলো জমা হচ্ছে। ভোট প্রদানের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এগুলো বিবেচনা করা হবে। দয়া করে আপনারা সেইটাতে ক্ষুব্ধ হবেন না। আপনি নিজেকে শুধু নিজে প্রশ্ন করবেন যে আপনি নিশ্চয়ই কোথাও কোনো ত্রুটি করেছেন, বিধায় আপনাকে দেওয়া হয় না। শুধু এটুকুই আপনাদের কাছে আমি প্রত্যাশা করব, আমি স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার জন্য। আপনারা শুধু আমার প্রতি এই আস্থাটা রাখবেন, এই বিশ্বাসটা রাখবেন যে স্যার আমাকে দায়িত্ব দেয়নি, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, অথবা তাকে তো সব কমিউনিটিকে এনগেজ করতে হবে, তাই না? আমার তো প্রাইমারি শিক্ষক লাগবে, আমি তো উপজেলা নির্বাহী অফিসার, সহকারী রিটার্নিং অফিসার তো 2 মাসের জন্য, মূলত তো ইউনোকে তো সবাইকে, সোসাইটির সবাইকে নিয়ে চলতে হবে। তাহলে আপনার যেমন আপনাদের পক্ষ থেকে বক্তব্য আছে, আরেক প্রতিষ্ঠানের আছে, সাধারণ লাইনের আছে, ব্যাংকারদের আছে, সরকারি চাকরিজীবীদের আছে, সবাইকে তো আমাকে নিয়ে চলতে হবে। সো চাহিদা অনুসারে হয়তো সবকিছু পূরণ করা সম্ভব হবে না, এটা একটু একটা মাথায় রাখবেন। এখন আসি সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়। আমাদের সর্বশেষ ভোট হয়েছে 2024 সালের 5 জানুয়ারি, ঠিক না? নিয়ম অনুসারে আমাদের নির্বাচন হবে 2029 সালে। তাহলে আমাদের নির্বাচনটা হচ্ছে এবার 2026 সালে, তাই তো? তাহলে এটি একটি ব্যতিক্রমী নির্বাচন, এটা তো স্বীকার করতে হবে। মাত্র 2 বছরের মাথায় নির্বাচন হচ্ছে, এটা একটা ব্যতিক্রমী নির্বাচন। পোস্টাল ভোট নাম শুনেছেন নিশ্চয়। এবারই প্রথম সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরা যারা দায়িত্ব পালন করে থাকি এবং যারা প্রবাসী রয়েছেন, তারা সবাই ভোট দিতে পারছে, যেটি এর আগে কেউ কখনো দিতে পারেনি। তাহলে সেই কারণে এটি ব্যতিক্রম একটি নির্বাচন। আমি প্রিজাইডিং অফিসার বা অন্যান্য আমার সহকর্মীরা যখন দায়িত্ব পালন করেছে, আমরা ধরেই নিছি সরকারি চাকরিতে ঢুকছি মানে ভোট আর দেওয়া যাবে না। এবার কিন্তু আমরা পোস্টাল ভোট, ব্যালটে ভোট দিচ্ছি। তাহলে এই কারণে এই ভোটে একটি গণভোট আছে, আপনারা এটাও ইতিমধ্যে জেনেছেন। সাদা কালো ব্যালটে সংসদ ভোট, গোলাপি ব্যালটে গণভোট।
এটা একটু মাথায় রাখবেন, মানুষের মাঝে এটা যতটুকু সম্ভব প্রচার প্রচারণা করবেন। গোলাপি ব্যালটে গণভোট সচরাচর হয় না, সম্ভবত এটি বাংলাদেশের চতুর্থ গণভোট। হ্যাঁ না এর ভোট, দুটা অপশন থাকবে, কোনো প্রার্থীর নাম ধাম স্থির থাকবে না। সেই কারণেও এই নির্বাচনটি একটি ব্যতিক্রম নির্বাচন। আপনি সংসদ সদস্য নির্বাচন করবেন প্রার্থীদের ব্যালটে, সাদা কালো ব্যালটে, আর নির্বাচিত সংসদ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেইটা ঠিক করে দিবেন গোলাপি ব্যালটে। যদি হ্যাঁতে টিক দেন, তাহলে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে যে 180 দিন ঠিক করে দেওয়া আছে, 6 মাস, পরবর্তী 180 দিনের মধ্যে ওই জাতীয় সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। সনদে কি আছে? দীর্ঘ 9 মাস ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা হয়েছে, অসংখ্য, প্রায় 150টার মতো সভা হয়েছে, শতাধিক সভা করে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্যে পৌঁছেছে। সেটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ। এবং আপনারা দেখেছেন এটি জাতীয় সংসদ ভবন প্লাজায় এটি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে স্বাক্ষর হয়েছে। এটা একটা অনুষ্ঠানও হয়েছে। তো শুধু এটা বানাইলে তো হবে না, একটা রিপোর্ট আকারে থেকে যাবে। তো পরবর্তী নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে কিনা সেই নিশ্চয়তাটা আপনার গণভোটের হ্যাঁ ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। সেখানে বলা আছে যে আগামী 180 দিনের মধ্যে, সংসদ গঠনের 180 দিনের মধ্যে নির্বাচিত সরকার বাধ্য থাকবে এটা করতে। সিম্পল। তার মানে বিগত 54 বছরের যে প্রচলিত রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্র পরিচালনা, সেটিকে পরিবর্তন করে যদি আমরা একটা বৈষম্যহীন ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে আমাকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আর যদি মনে করেন আগেই তো ভালো ছিলাম, তাহলে না ভোট দিবেন। আমাদের কোনো বক্তব্য নেই, ঠিক আছে? যদি পরিবর্তন চান হ্যাঁ ভোট দিবেন, পরিবর্তন না চাইলে না ভোট দিতে পারেন। কিন্তু ভোটটি দেওয়ার আগে দয়া করে আজকে থেকে একটু ভাববেন। 2024-এর 5 আগস্টে যে স্বৈরাচার পতন হয়েছে, যে জুলাই আন্দোলন হয়েছে, সেখানকার সর্বকনিষ্ঠ শিশুটির বয়স ছিল 4 বছর, আব্দুল আহাদ। আপনাদের এগুলো ভুলে গেলে চলবে না। 4 বছরের শিশু, সে দেশ বোঝে না, গণতন্ত্র বোঝে না, স্বৈরাচার বোঝে না, ছাদে খেলতে গিয়েছিল। ধারণা করা হয় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আব্দুল আহাদ মারা গেছে। 6 বছরের শিশু রিয়াগো বারান্দায় খেলতেছিল, কোন একটা গুলি এসে মেয়েটিও মারা গেছে। সিয়াম, শহীদ আনাসের নাম তো আপনারা অনেকেই শুনেছেন, ক্লাস 9 এর শিক্ষার্থী, মাকে একটা চিঠি লিখে দিয়েছিল। এই চিঠিটা যদি এখন আমি পড়ে শোনাতে পারতাম বা ভিডিওটা যদি দেখাইতে পারতাম, আপনাদের চোখে পানি চলে আসবে, আমি গ্যারান্টি। ঠিক আছে? তো আমরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছি, এটা মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুসারে 1400-এর বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে জুলাই আন্দোলনে, 20,000-এর বেশি ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করেছে, সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। কাজেই আমাদের যে বর্তমান সংবিধান, এই সংবিধানের পরিবর্তন হওয়াটা জরুরি, এই সংবিধানের সংস্কার হওয়াটা জরুরি। কারণ বিগত সরকারগুলো এই সংবিধানের কথা বলেই সব কিছু জায়েজ করেছে। তাহলে সমস্যা তো ওখানে। আমি যদি সংবিধান, রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, সমস্ত আইন সংবিধানের আলোকে তৈরি করা হয় এবং বলাই হয় যে আইনে যদি সংবিধানের সাথে কোনো অংশ সাংঘর্ষিক হয়, তাহলে আইনের ওই অংশটুকু অটোমেটিক বাতিল হয়ে যাবে।
তো বিগত সরকারগুলো স্বাধীনতার পর থেকে সবাই যা করেছে সবাই বলেছে আমরা সংবিধানের আলোকে দেশ পরিচালনা করছি, সংবিধানের বাইরে আমরা যাই নাই, সংবিধানে এটা বলা আছে। তারপরেও তো ফাঁসিবাদ কায়েম হয়েছে, তাই না? তাহলে সমস্যা আমার মনে হয় ব্যক্তির না, সমস্যা ওই সংবিধানটার মধ্যে। তো জাতীয় ঐক্যমত্য কমিশন এই কাজটি করেছে যে ওর গলতগুলা, ওর ত্রুটির জায়গাগুলো চিহ্নিত করেছে। একটা উদাহরণ দিই, সময় যেহেতু সম্পদ আছে। সংবিধানে রাষ্ট্রপতি মাত্র দুটি কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারে, এটা সংবিধান আছে। কি? একটা হচ্ছে আর কোন কাজে মানে আর সকল কাজে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতে হয়। ভালো করে খেয়াল করুন, মাত্র দুটি কাজ উনি স্বাধীনভাবে করতে পারেন, বাকি সব কাজ করার জন্য ওনাকে প্রধানমন্ত্রীর সম্মতি নিতে হয় বা তার সাথে পরামর্শ করতে হয়। সেই দুটি কাজ কি? ভেরি ইন্টারেস্টিং। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন, এটা পরামর্শ করার কিছু আছে? ভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট আসন যে দল পাবে সেই দলের সভানেত্রী বা সভাপতি প্রধানমন্ত্রী হবে, তো এটা অটোমেটিক দল। আর একটা কি? প্রধান বিচারপতি। আর বাকি কাজ যেটাই হোক রাষ্ট্রপতি যা করবে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করবে। এখন আপনি যদি বলেন দুর্নীতি দমন কমিশন স্বাধীন, তোর চেয়ারম্যান কে নির্ধারণ করে? রাষ্ট্রপতি। তো কার সাথে পরামর্শ করছে? নির্বাচন কমিশন স্বাধীন, আমরা একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে নির্বাচন করেছে? রাষ্ট্রপতি। ওই যে বলা আছে ওই দুটা বিষয়ের বাদে বাকি সব বিষয়ে তাকে পরামর্শ করতে হবে প্রধানমন্ত্রীর সাথে। তো পরামর্শ করেছে, মানে পরামর্শ দিয়েছে অমুককে বানাও।